তাদের কোনো ব্যক্তিগত দুর্বলতা আছে কিনা, যেটাকে দিয়ে তাদেরকে ব্ল্যাকমেল করা হচ্ছে। কোনো বিদেশি শক্তির প্রভাবে বা ভয়ে কেন তার নিজ জনতাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হবে? ৭৫-এর সশস্ত্র বাহিনী বা ৯০-এর সশস্ত্র বাহিনী, ২০২৫-এর সশস্ত্র বাহিনী কিন্তু এক না। এরা এখনো দেশকে বিক্রি করার কোনো প্রমাণ দেয় নাই। তাদের নেগেটিভ কোনো কার্যক্রম এখনো জনসমক্ষে আসে নাই, সেটা ছাত্র শিবির হোক, রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলাম হোক। আমরা এখন দেশটাকে পুরো দুইটা ভাগে ভাগ হতে দেখছি। একটা হচ্ছে একটা বৃহৎ রাজনৈতিক দল যারা গত ১৬ বছর নির্যাতিত হয়েছে, কিন্তু এই ১৬ বছরে তাদের লিডারশিপ যারা দেশে ছিল, তাদের কার্যকলাপ এবং তাদের দলের প্রতি আনুগত্য নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। তাদের দুর্বলতা বা তাদের নিয়ন্ত্রণ স্বৈরাচারের সরকারের প্রতি হাতেই ছিল বলে অনেকে এখন যথেষ্ট মনে করে, যাদের কার্যকলাপ দেখে আমরা এখন বুঝতে পারছি। সেই দল যারা একমাত্র ইলেকশন চাচ্ছে, তাদের সাথে ইলেকশন চাচ্ছে সামরিক বাহিনী, তাদের সাথে ইলেকশন চাচ্ছে আওয়ামী লীগ, তাদের সাথে ইলেকশন চাচ্ছে ভারত। এই চারটা গোষ্ঠী এখন এক হয়ে গেছে। রেস্ট ভার্সেস বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং জনগণ। এই বিষয়টা আমাদের মনে হয় খুব শীঘ্রই একটা পরিণতির দিকে যাবে। যদি ইলেকশন কোনো সংস্কারবিহীন, বিচারবিহীন ইলেকশনের দিকে যায়, তাহলে পুরনো বন্দোবস্তের স্বৈরাচারী সিস্টেম আবার নতুন কাভারে, নতুন বোতলে পুরনো মদের মতন পুনঃপ্রতিষ্ঠিত হবে, যেটা জনগণ মেনে নেবে না এবার। তো সুতরাং এই বিষয়টা সুরাহা হতেই হবে। এইরকম কোনো পরিস্থিতি সরকার বা জনগণ মেনে নেবে না, যে কোনো রকম একটা ইলেকশন দিয়ে আবার পুরনো বন্দোবস্তে ফেরত যাওয়া, যেখানে আরেকটা স্বৈরাচার আসবে, যারা পূর্ববর্তী স্বৈরাচারকেও নিরাপদ রাখবে, যারা যাতে এরা স্বৈরাচার হলে পরবর্তীতে তারা নিরাপদ থাকে। একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, যে বৃহৎ দল যারা ইলেকশন নিয়ে ব্যস্ত হয়েছে, তাদের কিন্তু সিনিয়র নেতার কাউকে ফাঁসি দেওয়া হয় নাই, জেলে গিয়েছে সেটা পরিকল্পিত, তারা নিজেরাও প্রস্তুত হয়ে সেজেগুজে গাড়িতে উঠে জেলে গিয়েছেন এবং নির্দিষ্ট সময় পরে জেল থেকে বেরিয়ে আসছেন। সিনিয়র লিডারদেরকে অত্যাচারিত করে এক দুজন ছাড়া কেউই কিন্তু অত্যাচারিত হয় না। সুতরাং এইটার ভিতরে জনগণ কিন্তু অলরেডি তাদেরকে সন্দেহ করছে, যে এই দলের সিনিয়র নেতৃবৃন্দ তারা দলের প্রতিষ্ঠাতা, দলের নিয়ম নীতি এবং প্রিন্সিপালকে তারা ধারণ করে কিনা, এই বিষয়টা আমাদেরকে চিন্তিত করছে। এই পরিস্থিতিতে যদি ইলেকশন হয়, এটা স্বাভাবিক হবে না, ওই আওয়ামী লীগের ইলেকশনেরই আরেকটা রিপিটেশন হবে। ইসলামিক ঐক্যের ভবিষ্যৎ কি বা ঐক্য হইলে কি হবে দেশে? আমি ইসলামিক ঐক্য তো হবে জনগণের সাথে মিলে। আমি যেটা বললাম, এই চারটা দল, এই চারটা গোষ্ঠী বাদে বাকি সবাই কিন্তু এখন এক দল। এটার মধ্যে ইসলামিক গোষ্ঠীও আছে যারা দেশপ্রেমিক এবং অর্গানাইজড। সুতরাং এটাকে যদিও একটা গোষ্ঠী চেষ্টা করবে, এই বিরোধী গোষ্ঠী চেষ্টা করবে এদেরকে জঙ্গি, ইসলামী মৌলবাদ এই ধরনের কোনো ট্যাগ করতে, বাট রাষ্ট্রীয় স্বার্থে আমার মনে হয় এটাই এখনো দেশপ্রেমিক দল, এরাই দেশপ্রেমিক দল। এরা এখনো দেশকে বিক্রি করার কোনো প্রমাণ দেয় নাই। যে বিক্রি করার প্রমাণ দিবে সেই বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হবে, সেই ইসলামী হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হোক। আমি এই ঐক্যটাকে পজিটিভ মনে করছি। জামাতের কার্যক্রম আপনি কিভাবে দেখেন? এখনো পর্যন্ত তারা চাইছে যে সংস্কার এবং বিচারের পরে ইলেকশন হোক, এবং পুরনো গতানুগতিক ইলেকশনে যে রিপ্রেজেন্টেশনটা আসে সংসদে, সেটা সঠিক হয় না। দেখা যায় 40% বা 40-এরও কম পার্সেন্ট ভোট নিয়ে 200-র উপরে সিট পেয়ে যায়। সেই জন্যেই তাদের এই পিআর পদ্ধতিতে ইলেকশন করা। আরেকটা বিষয় হচ্ছে যে ইলেকশনের জন্য ইলেকশন কমিশন প্রস্তুত কিনা। আমরা যেটা দেখছি, ইলেকশন কমিশনের প্রস্তুতির মধ্যে যেটা আসে ভোটার লিস্ট সংশোধন, আমি কোনো ভোটার লিস্ট সংশোধনের কোনো লোককে আসতে দেখছি না, এলাকায় চলাচল করতে দেখছি না।
আহ, ভোটের কনস্টিটিউশন যেটা এলাকা ডিলিমিটেশন বলে, এই নির্বাচনী এলাকাও সংশোধন আওয়ামী লীগ যেটা তাদের পক্ষে সংশোধন করে গিয়েছে সেটাকে আবার কারেকশন করার যে পদক্ষেপ সেটা নিয়েও কোনো কার্যক্রম দেখছি না। আওয়ামী লীগ 16 বছরে তাদের দলীয় লোকদেরকে ইলেকশন কমিশনে নিয়োগ দিয়ে গেছে, তাদের কোনো পরিবর্তন নাই। 16 বছরের আওয়ামী লীগের প্রশাসন, পুলিশ এবং জেলা প্রশাসন, শিক্ষক নিয়োগ, সব কিছু যারা এই ইলেকশনের সাথে সম্পৃক্ত হবে তারা সবই আওয়ামী লীগের। তারা তাদের সঠিক অবস্থানে রেখে আওয়ামী লীগ বা ভারত বা সামরিক বাহিনীর উপদেশ অনুযায়ী তারা যে ভোট কার্যক্রম চালাবে না, এটা এখনো জাতির নিশ্চিত না। তা সুতরাং এই পরিস্থিতিতে ইলেকশনটা সঠিক হওয়ার কোনো সুযোগ নাই। তা সুতরাং জাতির যে ইচ্ছা আকাঙ্ক্ষা যে আগামী ইলেকশনটা নিরপেক্ষ হবে এবং ভোটার, প্রথম কথা হচ্ছে যে দল সঠিক প্রার্থীকে নির্বাচন দিবে, বাণিজ্যের মাধ্যমে না। যার বেশি টাকা আছে তাকে সে নিয়োগ পাবে, প্রকৃত রাজনৈতিক কর্মী সুযোগ পাবে না। আর দ্বিতীয় হচ্ছে ইলেকশনটা সঠিক হবে কিনা, এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। এবং একদিনে যদি নির্বাচন হয় বা একবারে যদি আমরা প্রথম যেটা সংসদীয় নির্বাচনের কথা বলছি এটা যদি হয় তাহলে একটা বিপত্তির সম্ভাবনাই বেশি। এই জন্যই আমরা আগের থেকে আমরা যেটা বারবার বলে আসছি, স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। আর তারপরে ইলেকশনের ব্যাপারে জাতি কি চায়, পিআর পদ্ধতি চায় না পুরনো ধারার নির্বাচন চায়, এটা নিয়ে একটা গণভোট হওয়া উচিত ছিল। এই গণভোটটা কেন হচ্ছে না এটা স্পষ্ট না। এই গণভোট হতো ইলেকশন কমিশনের তাদের কার্যক্রম পরীক্ষার প্রথম ধাপ। স্থানীয় সরকার যেটা পর্যায়ক্রমে হয় সেটা হলেও জাতি বুঝতে পারত যে এই ইলেকশন কমিশন প্রশাসন এই 5 দিন 7 দিন 10 দিন মিলে সারা দেশে ইলেকশন পরিচালনার জন্য সক্ষম কিনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম কিনা, ভোটার লিস্ট সঠিক হয়েছে কিনা। সেই কার্যক্রমের পরে প্রয়োজনীয় সংশোধনী কাজ শেষ করে সংসদ নির্বাচন হলে এর মধ্যে যদি সংসদ সংক্রান্ত রাজনৈতিক যে সংস্কার যেটা আমরা আশা করছি যে আইন প্রণেতারা শুধু আইন প্রণয়ন করবে, তারা এলাকার প্রশাসক বা জমিদার হিসেবে নিয়োগ পাবে না। যদি মেম্বার অফ পার্লামেন্ট আইন প্রণেতা হিসেবে নিয়োগ পান তাহলে আমি মনে করি দেশের দুর্নীতির অনেক এই এমপিদের যে দুর্নীতি সেটা অনেকাংশে কমে যাবে এবং স্থানীয় সরকার প্রশাসন চালাবে, আইন প্রণেতারা শুধু আইন প্রণয়ন করবে এবং তারা নজরদারিতে থাকবে। তারা প্রশাসনের অংশ হবে না, প্রশাসনের উপর খবরদারি করবে না। একটা আছে সরকারি প্রশাসন আর একটা হচ্ছে স্থানীয় প্রশাসন। সকল কার্যক্রমই অকার্যকর হয়ে যায় যখন এমপি ইলেক্টেড হয়ে যায়। এবং এমপি ইলেকশন যদি আগে হয় স্থানীয় সরকার নির্বাচনটা সম্পূর্ণ অপ্রযোজ্য হয়ে যাবে, কেননা এমপি নির্ধারণ করে দিবে স্থানীয় সরকারে কে নিয়োগ পাবে কি পাবে না। তো সুতরাং আবার সেই পুরনো সিস্টেমে ফেরত যাওয়াটা আমাদের জন্য মঙ্গলজনক হবে বলে মনে করি। আমি যতটুকু দেখেছি অনলাইন যে সমস্ত ভোটিং হচ্ছে তাতে তাদের অবস্থান গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করছে। তাদের নেগেটিভ কোনো কার্যক্রম এখনো জনসমক্ষে আসে নাই, সেটা ছাত্র শিবির হোক বা রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলাম হোক। দ্বিতীয় হচ্ছে যে তাদের সম্পর্কে যে নেগেটিভ প্রচারণা ছিল সেটা বরং অন্য রাজনৈতিক দল জনসমক্ষে দেখাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে তাদের কার্যক্রম লুট তরাজ, চাঁদাবাজি, হত্যা, পাথর দিয়ে হত্যা, রক কাটা, এগুলো তো অন্য দলগুলা করছে। আওয়ামী লীগ করে গেছে, এখন আর একটা দল করছে। তো সুতরাং এই কার্যক্রম আমি মনে করি জামাত অত্যন্ত সফলভাবে তাদের নিজের অবস্থানটা স্পষ্ট করতে পেরেছে এবং দিনকে দিন এই জন্যে তাদের পক্ষে জনমত অনেক নিউট্রাল ভোটার আছে যারা সিদ্ধান্ত নিতে পারে নাই। আমার ধারণা তারা যে ক্যান্ডিডেটটা এলাকায় সব থেকে বেশি যোগ্য, যে তার নিজ যোগ্যতায় দলের থেকে নমিনেশন পেয়েছে তাকে ভোট দিবে। কেউ নমিনেশন কিনে এনে যদি ক্যান্ডিডেট হয় তাকে এবার জনগণ রিজেক্ট করবে এবং এই রিজেকশনটা যদি না হয় তাহলে আমরা আবার পুরনো বন্দোবস্তে ফেরত যাব।
জনগণকে এখন সচেতন থাকতে হবে যেন এলাকার সব থেকে ভালো লোকটাকে তারা নিয়োগ দেয়, ভোট দেয় এবং তাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ সৃষ্টি করে। কোনো টাকার বিনিময়ে না বা কোনো সন্ত্রাসী ক্ষমতার বিনিময়ে যেন কেউ আইন প্রণেতার পদটা না নিতে পারে। পদত্যাগের আগে আমাদের যে বিষয়টা বিবেচনা করতে হবে যে একটা সংবিধানকে যেহেতু আমরা এখনও বাঁচিয়ে রেখেছি, অকার্যকর সংবিধানকে, আমরা যে বিষয়টা এখন বিবেচনায় নিতে পারি 2007 এবং 2008-এর এই মিলিটারি ব্যাক গভর্নমেন্টকে আওয়ামী লীগ সরকার 16 বছরেও কনস্টিটিউশনে এটার ভ্যালিডেট করে নাই। সেই পরিপ্রেক্ষিতে 7-8 সাল যেমন আমাদের গঠনতন্ত্রে অনৈতিক বা অনিয়ম হিসেবে রয়ে গেছে, সেই সরকারের আওতায় 8 সালের ইলেকশনও অনৈতিক। সুতরাং আওয়ামী লীগের ক্ষমতা গ্রহণটাও অবৈধ সংবিধানের দৃষ্টিকোণ থেকে, 14, 18, 25-এর নির্বাচন অবৈধ। সেই পরিপ্রেক্ষিতে সেই কনস্টিটিউশনের আওতায় অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠন হয়েছে হাইকোর্টের আদেশে, সেটা নিয়েও অনেকে সমালোচনা করছে যে হাইকোর্টের এই ধরনের রুল দেওয়ার সুযোগ আছে কিনা। যে ধারার আওতায় এটাকে বৈধ করার কথা বলা হয়েছে এটা নিয়ে স্পষ্ট বিরোধিতা উঠেছে এবং প্রশ্ন উঠেছে যে হাইকোর্টের কোনো আইন প্রণয়নের সুযোগ আছে কিনা, আইনের ব্যাখ্যা দেওয়ার সুযোগ আছে, আইনের কন্ট্রাডিকশনটা তুলে ধরার সুযোগ আছে, নতুন কোনো আইন প্রণয়নের কোনো সুযোগ নেই। সুতরাং কনস্টিটিউশনে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো কথা নাই, সুতরাং এই সরকারটাও একটা অনিয়মতান্ত্রিক পরিস্থিতির মধ্যে বিরাজ করছে। তো এইটা যদি ক্ষমতাবান হতো, এটা যদি যেটাই আছে জনগণের ক্ষমতায় এই সরকার যদি তাদের দায়িত্ব গ্রহণ করত এবং তাদের বিপ্লবের প্রতি ডক্টর ইউনূস যদিও ঘোষণা দিয়েছিলেন যে বিপ্লবকে উনি ধারণ করেন, আমার যথেষ্ট সন্দেহ আছে তার উপদেষ্টা পরিষদের সবাই এটা ধারণ করে কিনা। আমি মনে করি ধারণ করে না, যার প্রতিফলটা আমরা দেখছি। আভ্যন্তরীণভাবে সরকার যে কোনো ধরনের স্বৈরাচার মুক্ত পরিবেশ সৃষ্টি করতে, স্বৈরাচারের অপরাধের বিচার করতে ব্যর্থ হয়েছে, সংস্কার করতে ব্যর্থ হয়েছে। আমরা পুরনো বন্দোবস্তের ইলেকশনের দিকেই সরকার সংস্কার এবং বিচারের মূলা জনগণের নাকে ঝুলিয়ে দিয়ে সবাইকে নির্বাচনের ট্রেনে উঠিয়ে দিতে চাচ্ছে এবং এই কারণেই কিন্তু যে কন্ট্রাডিকশনটা আমি মনে করি সেটা হয়েছে। আজকে এই যে প্রশ্ন উঠতেছে যে সরকার আসবে কিনা, প্রধান ডক্টর ইউনূস থাকবেন না চলে যাবেন, এখানে লক্ষণীয় বিষয় আমরা রোজার ঈদের সময় ঈদগাহের মাঠে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে ডক্টর ইউনূসকে ঘিরে ধরে দাবি করতে শুনি আপনি 5 বছর ক্ষমতায় থাকবেন। কিন্তু ঠিক 2 মাস পরে পরবর্তী ঈদেই কিন্তু জনগণের ধারণা পাল্টে গেছে এবং এখন আমি মনে করি সে অবস্থা আরও বেশি অবনতি হয়েছে। সরকারের কার্যকলাপ বিশেষ করে বিচার এবং সংস্কার নিয়ে যে নাটক চলছে এটা জনগণের কাছে আজকে স্পষ্ট। সরকার বিচারেও বিশ্বাস করে না, সংস্কারেও বিশ্বাস করে না এবং যে সংস্কারটা হচ্ছে সেটা পূর্ববর্তী সিস্টেমকেই আবার পুনঃপ্রতিষ্ঠা বা ফেরত আনার একটা প্রচেষ্টা চলছে। এই পরিস্থিতিতে এই প্রশ্নগুলো বারবার উঠছে যে ডক্টর ইউনূস চলে যাবেন কি যাবেন না, ওনার কি লিমিটেশনটা, ওনার বাধ্যবাধকতা কি আমাদের কাছে স্পষ্ট না। বাট আমি মনে করি উনি ওনার ব্যক্তিগত ইমেজটা রক্ষা করার জন্যই চলে যেতে চাচ্ছেন, যেহেতু উনি আন্তর্জাতিক বিষয় এবং আভ্যন্তরীণ বিষয় দুটাকে একসাথে সামলাতে পারছেন না বা সামলাতে চাচ্ছেন না, বা সামলানোর জন্য যে উপদেষ্টা পরিষদ তার প্রয়োজন ছিল সেটাও উনি করেন নাই, যে পরিবর্তনটা প্রয়োজন ছিল সেটাও উনি রাজি হন নাই পরিবর্তন করতে, যার ফলে সেই স্বৈরাচার সরকারের মদস্পুষ্ট বা তাদের যারা ফলোয়ার ছিল
তারা তাদের কার্যক্রম অনুযায়ী সরকারকে ব্যর্থ করার সকল প্রচেষ্টা প্রায় সম্পন্নের পথে। এই কারণেই বারবার প্রশ্ন আসছে উনি পদত্যাগ করবেন নাকি উনি চলে যাবেন, বা ইলেকশন অন্তর্বর্তীকালীন বা কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে ক্ষমতা দিয়ে উনি চলে যাবেন কিনা। আমি মনে করি যাই কিছু হবে এটা দেশের জন্য ভালো হবে না, কিন্তু বিপ্লবের ধারণাটাকে ধারণ করে যদি কোনো সরকার গঠিত হয় সেটাই আমাদের দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাবে, এবং সেই সরকারের দায়িত্ব হবে স্বৈরাচার আমলের সকল অপরাধের বিচার করা, পুরনো সকল আইন যেটাকে সেটা সংবিধান হোক, অন্য রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার সংস্কার হোক, যে সংস্কার পুরনো স্বৈরাচারী সরকার বা রাজনৈতিক দলকে ক্ষমতায় আহরণ করা বা ক্ষমতায় এসে স্বৈরাচার হওয়ার সুযোগকে প্রতিহত না করবে, সেরকম যে কোনো পরিবর্তন জনগণ মেনে নেবে না। না, আমি মনে করি এখনও এটা হয় নাই। যদি উনি ওনার উপদেষ্টাদেরকে কার্যক্ষম করার জরুরি একটা পদক্ষেপ নেন। দ্বিতীয় হচ্ছে, জনগণ এখনও তাকে রাষ্ট্রের এক্সিকিউটিভ প্রধান হিসেবে চান, এবং এমনকি প্রেসিডেন্সিয়াল ফর্মে ওনাকে রাষ্ট্রপতি হিসেবেও জনগণ তাকে চায়। তার অবস্থানটা জাতির জন্য প্রয়োজন আছে, কিন্তু তার সাথে তার টিম একটা কার্যক্ষম এবং জুলাই আন্দোলনের সাথে যারা বিপ্লবকে ধারণ করে এমন একটা টিমকে নিয়ে উনি আভ্যন্তরীণ বিভিন্ন আইন কানুন বা যা কিছু সংস্কার প্রয়োজন সেটা নিশ্চিত করবেন। বিশেষ করে সশস্ত্র বাহিনী সংস্কার নিয়ে, যে বাহিনীটা সব থেকে বেশি আক্রান্ত হয়েছে গত 16 বছরে, শুরু থেকে সশস্ত্র বাহিনীকে নিষ্ক্রিয় করার কার্যক্রম গত সরকার ক্ষমতা নেওয়ার 1 মাসেরও কম সময়ের মধ্যে করেছে। তো সুতরাং এই বিষয়টা মনে রেখেই যদি উনি সংস্কারকে গুরুত্ব দেন, বিচারকে গুরুত্ব দেন, শুধু হাসিনার বিচার, যে পলাতক তাকে যদি 100 বার ফাঁসিরও আদেশ হয়, সেই আইনটা কার্যকর সম্ভব হবে না। সুতরাং দেশে যারা আছে তারা যেন পালাতে না পারে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে তার সহযোগীদেরকে বিচার করে শাস্তি কার্যকর করলে জনগণ বুঝবে যে স্বৈরাচারের পতনের পর পরিবর্তনটা লক্ষণীয়, দৃশ্যমান। ডক্টর ইউনূস নিজে বলেছিলেন দৃশ্যমান বিচার এবং দৃশ্যমান সংস্কারের পরেই নির্বাচন হবে। আমি মনে করি উনি ওনার ওয়াদাতেই এখনও স্থির থাকবেন, এবং জনগণের সহায়তায় প্রয়োজনে রাষ্ট্রপ্রধান হিসেবে তার উপদেষ্টা পরিষদকে আরও কার্যক্ষম এবং যোগ্য লোকদের নিয়োগ করে উনি সেই ওনার সেই যে ওয়াদা পূরণ করবেন জাতির প্রতি। তাহলেই উনি ওনার যে সম্মানটা বাংলাদেশের জনগণ দিয়েছিলেন সেই সম্মানটা অক্ষুণ্ণ থাকবে। না হলে কিন্তু জনগণও তাদের ধারণা পাল্টাতে বাধ্য হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয় আমি মনে করি সবথেকে বেশি এফেক্টিভ হওয়া প্রয়োজন ছিল। ব্যাপক পুলিশের, আমি মনে করি স্বৈরাচার পালানোর পরে যে বাহিনীকে সবথেকে বেশি তাদের নিয়ন্ত্রণাধীন বা রক্ষী বাহিনীর রিপ্লেসমেন্ট হিসেবে তারা গড়ে তুলেছিল সেটা ছিল পুলিশ বাহিনী। সেই বাহিনীটাই সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা পালিয়ে গেছে, অস্ত্রটস্ত্র নিয়ে গেছে, বা তাদের অস্ত্র সন্ত্রাসীদেরকে দিয়ে সমস্ত আইনশৃঙ্খলা পরিস্থিতিটাকে খুবই ভালনারেবল করে তারা দেশ ত্যাগ করেছে। আমি মনে করি 3 মাসের মধ্যেই এটা রিকভার করা উচিত ছিল, সম্ভব ছিল, এবং গত 1 বছরে অবশ্যই ব্যাপক ধরনের নতুন নিয়োগ করে যারা চলে গেছে তাদের পরিবর্তে নতুন বাহিনী গড়ে তোলার সুযোগ ছিল। সেরকম বাস্তব কোনো পদক্ষেপই মানুষ দেখে নাই। সমস্ত থানাগুলোকে অকার্যকর করে ফেলা হয়েছে, সেটাকেও পুনঃপ্রতিষ্ঠার কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। সশস্ত্র বাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে পুলিশকে হেল্প করছে, এবং এই হেল্প করাটাই বাহিনীটাকে নিজস্ব ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠা করার সুযোগ থেকে ব্যাহত করছে, যেটা আমি মনে করি
পুলিশকে আরও বেশি দুর্বল করছে। সশস্ত্র বাহিনী যদি ইলেকশনের পরে যদি হয় যখন ব্যারাকে ফেরত যাবে তখন কিন্তু একটা ব্যাপক ভ্যাকিউম হবে। আমরা অবাক হচ্ছি যে কেন, কার আদেশে, কি পরিকল্পনার মধ্যে কারণে মানে পুলিশ বাহিনীতে ব্যাপক নিয়োগ হলো না এবং বাহিনীটাকে পুনঃপ্রতিষ্ঠা করা হলো না। এবং উনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে, উপদেষ্টা হিসেবে তাদের খাওয়া দাওয়া পোশাক নিয়ে যতটা সময় ব্যয় করছেন, তাদের প্রশিক্ষণ, তাদের কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং যে কোনো ঘটনা সোশ্যাল মিডিয়াতে আসার আগে পুলিশ বাহিনী কেন তাকে জানাচ্ছে না? 195 দিন বা 190 দিন একটা মিলিটারি অফিসার দেশের বিভিন্ন স্থানে চাকরিরত অফিসার তার কার্যক্রম, অবৈধ জঙ্গি প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছিল, যেটা অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে পুলিশের গোয়েন্দা বাহিনী, পুলিশ বাহিনীর জানার কথা এবং সশস্ত্র বাহিনী যারা মাঠে আছে তাদের জানার কথা। এই বিষয়টা আমি মনে করি কোনো অবস্থাতেই ওভারলুক করার কোনো সুযোগ নেই। তার আগে আমরা দেখলাম গোপালগঞ্জে একটা রাজনৈতিক দল এনসিপি তারা প্রোগ্রাম করতে পারলো না। যে সিচুয়েশনটা হলো এটাও সম্পূর্ণ ব্যর্থতা। প্রথম হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ আইন শৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসকের আন্ডারে যেটা আছে এবং সশস্ত্র বাহিনী যারা মাঠ পর্যায়ে আছে তাদের অবশ্যই জানা উচিত ছিল গোপালগঞ্জের পরিস্থিতি ওই দলের মিটিংয়ের জন্যে সঠিক বা নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট আছে কিনা। তারা যেহেতু এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি করতে বাধ্য করেছিল, সেটা আমার কাছে সন্দেহজনক এখনো মনে হয়। এই যে বিভিন্ন রকম পাথর দিয়ে মারা, কাছাকাছি পুলিশও ছিল, আনসার ছিল, সেনাবাহিনী ছিল, এত বড় একটা ঘটনা ঘটল, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসার পরেই আমরা দেখলাম আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হচ্ছে। সিলেটের পাথর লুটের ঘটনা, বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনা এখনও যেটা চালু আছে। আমি মনে করি আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এবং সশস্ত্র বাহিনী যারা মাঠে আছে তারা এই বিষয়ে সম্পূর্ণ ব্যর্থ, বা তাদেরকে এগুলা ইনডাইরেক্টলি এগুলা চলতে দেওয়ার একটা আদেশ দেওয়া আছে, যেটার বিষয়ে আমি মনে করি জনগণকে আরও সচেতন হইতে হবে এবং জনগণকেই প্রতিরোধ করতে হবে। আমার যথেষ্ট সন্দেহ আছে আমাদের বর্ডার বাহিনী, বর্ডার নিরাপদ যে কোনো ধরনের আক্রমণের তারা প্রতিহত করার শক্তি রাখে কিনা, সেখানেও জনগণকে যেমন এগিয়ে আসতে হবে। আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়েও আমি মনে করি স্থানীয় পর্যায়ে বিভিন্ন টিম ডেভেলপ করে, শৃঙ্খলা টিম হোক, লোকাল কমিউনিটি পুলিশ হোক, ব্যবসায়ীরা তাদের নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের রক্ষার্থে এলাকাভিত্তিক বিভিন্ন টিম গঠন করে হোক একটা প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলতে হবে, যারা এই ধরনের চাঁদাবাজি, লুটতরাজ বা অনিয়ম সন্ত্রাসী কার্যকলাপ থেকে ওই এলাকাকে মুক্ত করতে পারে। এভাবেই আমি মনে করি আমাদের একটা ইমিউন সিস্টেম ডেভেলপ করতে হবে এবং তাহলেই সরকারের টনক নড়বে এবং তারা তখন এই জিনিসটাকে তাদের সিস্টেম দিয়ে রিপ্লেস করবে। সরকারের এই খাতে ব্যয় কিন্তু কমে নাই, বরং বেড়েছে, কিন্তু কার্যকর ক্ষেত্রে জনগণের কল্যাণমূলক কোনো কাজে আমরা সরকারকে পদক্ষেপ নিতে দেখছি না। একই ঘটনা যদি আমি আইন মন্ত্রণালয়ের বিষয়েও দেখি, একটা বিষয় যেটা বেশি প্রয়োজন ছিল, গত 16 বছরে কাল্পনিক জঙ্গি সংগঠনের নামে দেশকে অস্থিতিশীল করা হয়েছে এবং অনেক দেশপ্রেমিক নিরীহ এবং যারা ধর্ম পালনরত মুসলিমদেরকে নিয়ে জঙ্গি সংগঠনের অংশ করে মিথ্যা মামলা দিয়ে তাদের বিরুদ্ধে জেল দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, দেশ ছাড়া করা হয়েছে এবং এমনকি তাদের অ্যাবসেন্সে তাদেরকে বিচার করে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া আছে। এর মধ্যে একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে মেজর জিয়াউল হক, যিনি এখনও নির্বাসিত আছেন। এই বিষয়টা আমরা
সরাসরি আইন উপদেষ্টার সাথে বিষয় আলাপ করেছি, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথেও আলাপ করেছি, এবং ওনার মন্তব্যে আমরা রীতিমতন হতাশ। উনি যদিও আইন উপদেষ্টা বলেছিলেন যে এই বিষয়ে একটা কমিশন করা হবে, প্রায় 1 মাস হয়ে যাচ্ছে, এই বিষয়ে কোনো পদক্ষেপ হয় নাই। আমাদের দেশে কে জঙ্গি না, এটা যদি আমরা বুঝি, এটা হাসিনার বা স্বৈরাচার সরকারের একটা পরিকল্পিত চক্রান্ত ছিল। আমি মনে করি গত 1 বছর 1 মাসে এই বিষয়টার সুরাহা হওয়া উচিত ছিল। সেটা আইন মন্ত্রণালয়ের কোনো প্রজ্ঞাপনের মাধ্যমে হোক, আইন পরিবর্তনের মাধ্যমে হোক, কোনো কমিশন গঠনের মাধ্যমে হোক, একটা জঙ্গি তদন্ত কমিশন গঠন করে বিভিন্ন রকম জাহাজবাড়ি থেকে শুরু করে বিভিন্ন রকম ঘটনার, যেগুলোর পরিপ্রেক্ষিতে এমনকি হলি আর্টিসান ঘটনাকেও সবাই সন্দেহ করে যে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল, এই সমস্ত বিষয়কে তদন্ত করে একটা জাতিকে সঠিক তথ্য দেওয়া প্রয়োজন ছিল, যেটা আইন মন্ত্রণালয় এ বিষয়ে পিছিয়ে আছে। বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে যে কমিশন হয়েছে তাদেরকেও যথেষ্ট সহযোগিতা করা হচ্ছে না, বা তারাও কতটা সাহসীভাবে এগিয়ে আসবে। 90 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা, যেটা 26শে মার্চ 2025 শেষ হয়ে গেছে, আর এরপরে আরও 6 মাস অতিবাহিত হয়েছে। জাতি এখনও জানে না এই কমিশন ইলেকশনের আগে রিপোর্ট দিতে পারবে কিনা, বা দিলেও সেটা কতটা সঠিক হবে, বা কতটা যেটা প্রকৃত ঘটনা কতটা তারা উদ্ঘাটন করতে পারবে। তো এই বিষয়গুলো আমাদের মধ্যে সন্দেহ জাগাচ্ছে, এবং এটা সম্ভব হয়েছে যে প্রজ্ঞাপনটা জারি করা হয়েছে সেটার মধ্যে ঘাটতির কারণে, যেটা আইন উপদেষ্টাকে ব্যক্তিগতভাবে স্মরণ করানোর পরেও, অনুরোধ করার পরেও কাজ হয় নাই, যে কমিশনটা যেটা প্রজ্ঞাপনের মাধ্যমে হয়েছে। তৃতীয় হচ্ছে যে স্বাস্থ্য উপদেষ্টা। স্বাস্থ্য খাতে আমি মনে করি সবথেকে ব্যর্থতা হচ্ছে জুলাই বিপ্লবের সময় যে নিহত এবং আহত হয়েছে তাদের সঠিক পরিসংখ্যান, চিকিৎসা এবং তাদের পুনর্বাসন নিশ্চিত করা, এই বিষয়টায় আমি মনে করি ব্যাপক ঘাটতি। আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংস্কার তো একটা বিষয় আছেই, যেটা আমি মনে করি যথেষ্ট গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে, এবং যেটা নিয়ে অনেক কিছু করার সুযোগ আছে, যেটা করা হয় নাই, বা করা সম্ভব হয় নাই, বা করার যোগ্যতা উনি রাখেন না। বিষয়টা ছিল ওনার সাথে কথা বলা, আমরা বলেছিলাম যে এই বিষয়টা ষড়যন্ত্রমূলক, তাকে যে তার জঙ্গি হিসেবে একটা বাহিনীর একটা ব্যাচের সোর্ট অফ অনার প্রফেশনাল একটা অফিসারকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে তাকে জঙ্গি করা হয়েছে। পরবর্তী তাকে কি বলা যায়, কাগজে কোর্ট মার্শালের মাধ্যমে বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সেই বিষয়টা তদন্ত করা প্রয়োজন, কিন্তু এখানে বলা হচ্ছে যে না, এটা কোনো বৃহৎ শক্তির বাধা আছে, যেই জন্য তাকে জঙ্গি এই ধরনের কাজে সরকার হাত দিতে পারছে না। এটাই আমাদের কাছে সবথেকে দুঃখজনক, যে একটা স্বাধীন সার্বভৌম সরকার কোনো বিদেশি শক্তির প্রভাবে বা ভয়ে কেন তার নিজ জনতাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হবে। আমি মনে করি দ্রুত এই জঙ্গি ঘটনার তদন্ত কমিশন গঠন করে এই বিষয়গুলো, অনেক নিরীহ ধার্মিক দেশপ্রেমিক এখনও জেলে আছে এই সিদ্ধান্তের কারণে। তারা যদি অপরাধী হয় অবশ্যই তাদের বিচার হবে, কিন্তু যদি কেউ নিরপরাধ হয়, তাদের অনেক বেশি ক্ষতি হয়ে গেছে তাদের এবং তাদের পরিবারের। এই বিষয়টা বিবেচনা করে আমি মনে করি একটা তদন্ত কমিশন গঠন করে দ্রুত একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, আমি মনে করি এই সরকার ধর্ষণের বিচারের একটা সময়সীমা নির্ধারণ করে দিয়েছে 3 মাস। তাহলে এই স্বৈরাচারের এত হত্যাকাণ্ড, গুম, এটার কেন সময়সীমা নির্ধারণ করা গেল না? তাহলে আজকে দৃশ্যমান হতো শাস্তিটা। যারা দেশে আছে, যারা জেলে আছে, তাদেরকে ধরাও হচ্ছে না, তাদেরকে তদন্তও শেষ হচ্ছে না, এবং তদন্তের নামে যে অনির্দিষ্টকালের একটা প্রক্রিয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছে,
এটাকে মানুষ এইটার মানুষ অনেক বেশি আমি মনে করি দুঃখের সাথে এবং কষ্টের সাথে উপলব্ধি করছে, এবং দিনকে দিন স্বৈরাচার শক্তি আরও বেশি সংগঠিত হচ্ছে এবং দেশকে অস্থিতিশীল করার জন্য তারা পদক্ষেপ গ্রহণ করছে। এই পরিস্থিতির আমি মনে করি একটা সুরাহা হওয়া উচিত, না হলে আবার জনগণ রাস্তায় নামবে, আবার যে অসম্পূর্ণ বিপ্লব সেটাকে সম্পন্ন করার একটা কার্যক্রম। কিন্তু সেখানে আমি মনে করি যে স্বৈরাচার সরকার তার সমস্ত শক্তি নিয়ে দেশে উপস্থিত থেকে মহা স্বৈরাচার হাসিনাকে দেশে রেখে যারা সরকারকে টিকিয়ে রাখতে পারে নাই, তার লেসপেন্সাররা, চালাচামুন্ডারা দেশে কোনো অবস্থাতেই তাদের পুরো হারানো ক্ষমতাটাকে পুনঃপ্রতিষ্ঠা করতে পারবে না। জনগণ এটা প্রতিহত করবে। এটা যদি তারা বুঝে, আমি মনে করি সেটাই তাদের জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল। তারা কেন কাজ করছে না সেটাই তাদেরকে প্রশ্ন করতে হবে। আপনারা কেন ব্যর্থ হচ্ছেন, কি কারণে, কিসের ভয়ে? এটা ভয় নাকি আপনারা তাদের দ্বারা পরিচালিত? আপনার মনে কি সবাই তো যোগ্য দেখেই তো তাদেরকে নিয়োগ করা হয়েছে, কিন্তু তারা ব্যর্থ হচ্ছে। এটা দুইটা কারণ হতে পারে। একটা হচ্ছে যে তারা একটা বিষয় খেয়াল করতে হবে যে 5 থেকে 8 তারিখের মধ্যে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে ডক্টর ইউনূস দেশে আসার আগে। সুতরাং তারা কতজন এই বিপ্লবকে ধারণ করে, এই বিপ্লবে তাদের অবদান কি ছিল? যাদের এই বিপ্লবে অবদান ছিল না, যারা এই বিপ্লবকে ধারণ করে না, তারা এই বিপ্লবের পক্ষে কাজ করবে এটা তো আশাও করা যায় না। দ্বিতীয় হচ্ছে যে তারা নিরাপদ থাকার চেষ্টা করছে কিনা, বা তাদের কোনো ব্যক্তিগত দুর্বলতা আছে কিনা যেটাকে দিয়ে তাদেরকে ব্ল্যাকমেল করা হচ্ছে। তারা কারোর কোনো বাহিনী বা কোনো দেশ বা কোনো দলের অনুগত কিনা, এই সমস্ত বিষয় জনগণ কিন্তু প্রশ্ন করছে এবং তারা খুঁজে বের করার চেষ্টা করছে, এবং এটা আজ হোক কাল হোক এটা সোশ্যাল মিডিয়াতে বেরিয়ে আসবে। কেন এই উপদেষ্টারা ব্যর্থ হচ্ছে, কেন তারা এই বিপ্লবকে ধারণ করতে পারলো না? আজকে তারা বলতেছে গণ অভ্যুত্থান, আরও কিছুদিন পার হলে এটাকে আবার বলা হবে এটা সন্ত্রাসী কার্যক্রম, এটা একটা জঙ্গি কার্যক্রম। সেরকম এইভাবে একটা তার মানে নামকরণ করার সম্ভাবনা যথেষ্ট রয়েছে, এবং সেই জন্যই আমি মনে করি যে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে ভারতে বসে, তাদের অফিস খুলতেছে এই প্রচারণার জন্যই। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের রাষ্ট্রীয় আইন বা কনস্টিটিউশন যেটাই বলি, সেখানে যদি রাষ্ট্রপতির ছবি লাগানোর কোনো নিয়ম না থাকে, তাহলে তো এটা এস্টাবলিশমেন্ট থেকে বা সংশ্লিষ্ট যে গভর্নমেন্টের দপ্তর আছে সেখান থেকে চিঠি ইস্যু হবে সকলের উদ্দেশ্যে যে এই ছবি লাগানো আইনসঙ্গত না, সুতরাং এটা সরিয়ে ফেলা হোক। এবং এই পরিপ্রেক্ষিতে আরেকটা বলতে পারি, আমরা এখনও খেয়াল করছি শেখ মুজিবুর রহমানের ছবি, একটা হচ্ছে 5ই আগস্টের পরে বিভিন্ন দপ্তর থেকে স্বতঃস্ফূর্তভাবে সরিয়ে ফেলা হয়েছে, এবং পরবর্তীতে বঙ্গভবন থেকেও এটা সরিয়ে ফেলা হয়েছে। সরকারি অফিস অনেক জায়গা থেকে এটা সরিয়ে ফেলা হয়েছে, কিন্তু আমরা দুঃখের সাথে খেয়াল করছি যে বাহিনীর মধ্যে এই জিনিসটা এখনো বিরাজমান। কিছু কিছু অফিস থেকে স্বতঃস্ফূর্তভাবে সরানো হয়েছে, সশস্ত্র বাহিনীর কিছু অফিসে মৌখিক আদেশের মাধ্যমে এটা সরানো হয়েছে, এবং কিছু অফিস রীতিমতন তারা এখনো এটা ব্যবহার করছে, এবং এটার কোনো আমরা খুঁজে পাচ্ছি না যে এই ছবিটা ব্যবহার হবে কি হবে না, কেন এটা নিয়ে এই লুকোচুরিটা করা হচ্ছে। তবে একটা জিনিস স্পষ্ট, যারা ওই স্বৈরাচারের ধারণাটাকে এখনো লালন করে, তারা ছবিটা লিখিত আদেশ ছাড়া সরাচ্ছে না। আমার মনে হয় এই ব্যাপারে একটা সরকারের সিদ্ধান্ত হওয়া উচিত। আমি জানি না দেরি হয়ে গেছে কিনা, তবে সরকার অনেক নমনীয়
ভাব দেখিয়েছে এই বিষয়ে, কিন্তু একক একটা সিদ্ধান্তে আমার মনে হয় কাজটা হওয়া উচিত। এটাই একটা রাষ্ট্র ব্যবস্থার নিয়ম। দ্বিতীয়টা হচ্ছে 111-এর বিষয়ে যেটা প্রশ্ন আসছে। আমার একটা বিষয় আমরা বিবেচনা করতে পারি, সশস্ত্র বাহিনীর গ্রহণযোগ্যতা। আমরা যদি ৭২ থেকে ৭৫ হিসাব করি, সশস্ত্র বাহিনী অনেক ডিসঅর্গানাইজড ছিল সাংগঠনিকভাবে। বিভিন্ন রকম আর্থিক সংকট, স্থান সংকুলন, জনবলের অভাব, অস্ত্রের অভাব, সব কিছু মিলিয়ে। কিন্তু তখন যে বাহিনীর যে কয়জনই সদস্য থাকুক, তারা দেশপ্রেমিক ছিল, তারা সৎ ছিল, সাহসী ছিল এবং পেশাগত জ্ঞান সম্পন্ন ছিল। এবং বেশিরভাগই যারা রিপ্যাট্রিয়েট হয়ে এসেছিল, তারা দেশ সম্পর্কে, স্বাধীনতা সার্বভৌমত্ব সম্পর্কে একটা স্পষ্ট ধারণা রাখত। যার পরিপ্রেক্ষিতে ৭২ থেকে ৭৫ মাত্র ৩ বছরের মধ্যেই কিন্তু সশস্ত্র বাহিনী বা দেশের জনগণের মনোভাবের পরিপ্রেক্ষিতে তারা পরিবর্তনে অংশগ্রহণ করে এবং জনগণ সেটা স্বতঃস্ফূর্তভাবে মেনে নিয়েছিল। পরবর্তীতে আমরা যদি খেয়াল করি, ৮১ সাল পর্যন্ত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় দেশি বিদেশি ষড়যন্ত্রের ব্যাপক আঘাতে সশস্ত্র বাহিনীকে ছিন্ন বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয় এবং আমরা অনেক যোগ্য এবং সাহসী সৎ মিলিটারি অফিসারদেরকে হারাই বিভিন্ন রকম চক্রান্ত এবং ষড়যন্ত্রের কারণে। এবং এই আঘাতের কারণে সশস্ত্র বাহিনীর এই মনোবল বলি, সাহস বলি, সততা বলি, দেশপ্রেম বলি, এদের এই অংশে একটা ঘাটতি দেখা যায়, যার ফলে প্রায় ৮১ পর থেকে প্রেসিডেন্ট এরশাদ যখন ক্ষমতা নেয়, সশস্ত্র বাহিনীর যেমন গুণগত পরিবর্তন আসে, কিছুটা পজিটিভ আবার কিছুটা নেগেটিভও। অনেক বেশি অফিসার রাজনৈতিকভাবে বিতর্কিত হয়ে যায় এবং তার কারণে এরশাদকে হঠাতে প্রায় ৯ বছর সময় লাগে। ৭২ থেকে ৭৫ মাত্র ৩ বছরে পরিবর্তনটা আনা সম্ভব হয়। কিন্তু পরবর্তীতে সশস্ত্র বাহিনী মানে তাদেরকে ধরে নেওয়া হয় দেশের ক্রান্তি লগ্নে তারা এগিয়ে আসে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আঘাতকে প্রতিহত করার জন্য। কিন্তু সেই জনগণের সাথে মিলে সশস্ত্র বাহিনীকে সেই পদক্ষেপটা এরশাদের সময় নিতে সময় লাগে প্রায় ৯ বছর, মানে ৮১ থেকে ৯০। তারপরেও সশস্ত্র বাহিনীর উপর আঘাতটা আরো ব্যাপক আকারে আসতে থাকে বলে আমি মনে করি এবং যারা এটাকে ধ্বংস করা, যারা এই বাংলাদেশকে তাদের করায়ত্ত করার পিছনে মূল শক্তি হিসেবে বা বাধা হিসেবে চিহ্নিত করে সশস্ত্র বাহিনীকে, কেননা তাদের বারবার তাদের পরিকল্পনাকে নস্যাৎ করে সশস্ত্র বাহিনী। এবং সেই কার্যক্রমটা আমরা দেখি ৯০-এর পরের থেকে, যখন রাজনৈতিক সরকার ক্ষমতা গ্রহণ করে। প্রতিনিয়ত আমরা অফিসারদেরকে রাজনীতিকভাবে বিবেচিত হতে দেখি, পেশাগত মানকে অবজ্ঞা করে। আমি কোনো একটি দলকে বলছি না, প্রতিনিয়ত এটাকে রাজনৈতিক পরিচিতিটা, রাজনৈতিক তোষামতিটা, এই সমস্তকে গুণাবলী হিসেবে বিবেচনা করা হয়। আত্মীয় সম্পর্ক, এই সমস্ত বিষয় সশস্ত্র বাহিনীতে অগ্রাধিকার পায়, যার ফলে আস্তে আস্তে গুণগত মানের অবনতি হতে থাকে। এবং এই পরিস্থিতিটার পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা দেখি ২০০৯ সালে যখন বিডিআর হত্যা হয়, সশস্ত্র বাহিনীর মতো একটা বাহিনী প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে নীরব ভূমিকা পালন করে। কেননা এই ৯০ থেকে ২০০৯ এর মধ্যেও তত্ত্বাবধায়ক সরকার এবং মিলিটারি ব্যাকড গভর্নমেন্ট যেটা বলা হয়, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার, এই সময়টাতেও সশস্ত্র বাহিনী ব্যাপকভাবে দুর্নীতি এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত হয়ে যায় সিনিয়র লেভেলের অফিসাররা। এবং সেটা
কে বলা যায় কফিনের শেষ পেরেক মারাটা হয় বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে, যেখানে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে এই কার্যক্রমটা মাত্র ৩০ ঘন্টা সময়ের মধ্যে ৫৭ জন চৌকস অফিসারকে সুপরিকল্পিতভাবে একটা স্থাপনার মধ্যে বন্দি করে তালিকা প্রস্তুত করে নিশ্চিত করা হয় তাদের হত্যা। এবং তার থেকেও বিপজ্জনক বা ভয়ঙ্কর যে বিষয়টা, এই ৫৭ জনের মধ্যে ১৫ থেকে ২০ জন বা তার বেশি হতে পারে, যাদেরকে ১৫ দিন থেকে ৩০ দিন মানে ১ মাসের মধ্যে বলা যায় বাধ্যতামূলকভাবে বদলি করে তাদের যোগদান এবং পিলখানায় উপস্থিতি নিশ্চিত করা হয়। এটার সাথে যারা জড়িত তারা সকলেই সশস্ত্র বাহিনীর সদস্য। কে তাদেরকে উপদেশ দিয়েছে, কে তাদেরকে আদেশ দিয়েছে সেটা আমরা জানি না বা ধারণা করতে পারি। বড় একটা পরিকল্পনার অংশ হিসেবে তারা কাজটা করে। পরবর্তীতে একই সময়, যে সময় এই অফিসারগুলোকে বিডিআরে বদলি করা হয়, একই সময়ে গোয়েন্দা সংস্থাসমূহ ও র্যাবে অপর একটি দলকে বদলি করা হয়, যারা সকলেই পরবর্তীতে এই স্বৈরাচার সরকারের কে স্বৈরাচারী হতে বাধ্য করেছিল। এই বিষয়টা আমি মনে করি যে আমাদের বাহিনীর জন্য একটা চরম বিপর্যয়কর পরিস্থিতি, যার দিকে আমরা ধাবিত হয়েছি। এবং পরবর্তী ১৬ বছরে এই ইলেকশনবিহীন বা নিয়ন্ত্রিত একতরফা ইলেকশনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় ছিল, এই সরকারকে স্বৈরাচার হিসেবে যারা প্রতিষ্ঠা লাভ করতে সরাসরি সহায়তা করেছিল, রাজনীতিবিদ ছাড়া তার বাকি পুরো অংশটাই ছিল সশস্ত্র বাহিনীর একটা গোষ্ঠী। এবং অত্যন্ত দুঃখজনক যে অদ্যাবধি তাদের কাউকেই এখনো কোনো বিচার বা হিসাবের আওতায় নিতে দেখছি না। তাদের একটা অংশ পালিয়ে গেছে, সম্মানের সাথে অবসর দেওয়া হয়েছে, এবং বাকিরা দম্ভের সাথে চাকরি করছে। কিছুদিন চুপ থাকলেও এখন আবার তারা পূর্বের অবস্থায় ফিরে গিয়েছে। এবং সেই স্বৈরাচার বিরোধী শক্তি, বিশেষ করে যারা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী, যারা গত আগস্ট আন্দোলনের শেষ মুহূর্তের চূড়ান্ত সফলতায় যাদের বিশেষ অবদান ছিল, তাদের মধ্যে থেকে বেছে বেছে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসছে। এই বিষয়টা আমি মনে করি সবাইকে বিবেচনা করতে হবে। যেটা বললাম যে এখন হতে পারে বা সেনাবাহিনী ক্ষমতায় নিয়ে নিতে এরকম একটা রোগ এখন তৈরি করতেছে, এটা কি আদৌ এটা বাংলাদেশে ঘটবে কিনা? আমি সেই বিষয়টাই বলতে চাচ্ছি যে ৫ই আগস্টের পরে প্রধানমন্ত্রী, তথাকথিত প্রধানমন্ত্রী সাথে যারা দেশ ছাড়লো, পালিয়ে গেল, এই ঘটনাটাও তো বাংলাদেশে বিরল। একটা স্বৈরাচার দেশ থেকে পালিয়ে গেল, তার সাথে তার মন্ত্রিপরিষদ পালালো, বিচারপতিরা পালালো, সাংবাদিকরা পালালো, পুলিশ বাহিনী পালালো, এমনকি মসজিদের ইমাম পালিয়ে গেল। তো এইরকম ঘটনা, এবং যে ৩৬ দিনের কথা আমরা বলি, সেই ৩৬ দিনে যে বিপ্লবটা হয়েছে, আমি তো মনে করি অতীতের সব বিপ্লবের ইতিহাসটাকে পাল্টে দিয়েছে। একটা বাহিনী ছিল রাষ্ট্রীয় শক্তি, যারা তাদের বহিঃশত্রুর উদ্দেশ্যে, রাষ্ট্রবিরোধী শক্তির উদ্দেশ্যে জনগণের টাকায় ক্রয়কৃত অস্ত্র, যুদ্ধ সরঞ্জাম, যানবাহন, এমনকি হেলিকপ্টার
যেগুলো আমাদের বহিঃশত্রুর বিরুদ্ধে ব্যবহার করার কথা, সেই অস্ত্র এবং সরঞ্জাম নিজ জনগণের প্রতি এবং ছাত্র জনতা এমনকি শিশুদের প্রতি, মহিলা শিশুদের প্রতি ব্যবহার করা হয়েছে। এই বিষয়টা আমি মনে করি, এবং উল্লেখযোগ্য যাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে তাদের হাতে ছোট বাঁশের লাঠি ছাড়া আর কিছুই ছিল না। তাদের হাতে কোনো অস্ত্র ছিল না, এমনকি দেশি অস্ত্র ছিল না। তা সেই রকম একটা ফোর্সের বিরুদ্ধে একটা সুসজ্জিত রাষ্ট্রীয় বাহিনী, আমি রাষ্ট্রীয় বাহিনী বলবো না, রাষ্ট্রীয় সন্ত্রাসী বাহিনী, রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাসী বাহিনী, তাদের বিরুদ্ধে অকার্যকর ও ব্যর্থ প্রমাণিত হয়েছে। কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেটা হওয়া উচিত ছিল, যারা এটার সাথে জড়িত হয় তারা স্বেচ্ছায় পদত্যাগ করবে, অথবা তাদেরকে অপসারণ করা হবে এবং বিচারের আওতায় নেওয়া হবে। আমরা গত 1 বছর 1 মাসে আমরা তার কিছুই দেখলাম না। অনেক আওয়াজ দিয়ে একটা আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনাল গঠন করা হলো, যেটার আইন কানুন সংশোধন এবং অধিক কার্যকর করার, আন্তর্জাতিক মানসম্পন্ন করার জন্য অনেক আওয়াজ তোলা হলো। সেটার বিচার ব্যবস্থা এখনো আমাদের কাছে অস্পষ্ট রয়ে গেছে। 1 বছর 1 মাসেও একজনকেও তারা বিচারের আওতায় নেয় নাই। কিন্তু যে কারণে এই সশস্ত্র বাহিনীকে আমরা আবার প্রশ্নের সম্মুখীন হতে দেখছি, কিছু রাজনীতিবিদ, কিছু পুলিশ বাহিনীর সদস্য, কিছু সরকারি আমলা, তাদেরকে কেবল পুলিশ হেফাজতে নেওয়ার পরেও তাদের বিচারের খুব একটা অগ্রগতি হয় নাই। সবথেকে দুঃখজনক হচ্ছে সশস্ত্র বাহিনীর কাউকেও, একজনকেও তাদের পূর্বের কৃত অপরাধের জন্য দায়ী করা যায় নাই, তাদেরকে কাস্টডিতে নেওয়া যায় নাই। অন্য সবাইকে, এমনকি পুলিশের আইজি, বিচারপতি, প্রধান বিচারপতি, সকলে কাস্টডিতে আছে, বিচারাধীন। সশস্ত্র বাহিনীর কাউকে কাস্টডিতে নেওয়া যায় নাই বিচারাধীন অবস্থায়। তারা নির্বিঘ্নে চাকরি করছে, অথবা সশস্ত্র বাহিনী প্রধানের নিয়ন্ত্রণে তারা আছে। এই কার্যক্রমকে তাদেরকে আরো বেশি দিন দিন শক্তিশালী হতে সাহস জুগিয়েছে, এবং গ্র্যাজুয়ালি তারা সরকারের দুর্বলতাটা বুঝতে পেরেছে। আমি সেই 5 আগস্টেই বলেছিলাম যে আমরা শুধু এই স্বৈরাচার বাহিনীর মাথাটাকে সরাতে পেরেছি, নিষ্ক্রিয় করতে পারিনি। এই মাথাটাকে ঢাকা থেকে দিল্লিতে পৌঁছে দিয়েছি রাষ্ট্রীয় নিরাপত্তার মধ্যে, না রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সসম্মানে 13টা বা 26টা সুটকেস নিয়ে, ব্যাগ গুছিয়ে সবকিছু, প্রয়োজনীয় সবকিছু, টাকা পয়সা, সম্পদ, ধন সম্পদ যা কিছু দেশে ছিল নিয়ে যেয়ে তারা আর একটা স্থানান্তর হয়েছে মাত্র। তার বাহিনী দেশের মধ্যে সমস্তখানে, সেটা সামরিক, বেসামরিক আমলা, আইন শৃঙ্খলা বাহিনী, সমস্ত প্রতিষ্ঠান, মিডিয়া, সমাজের সমস্ত স্তরে তারা রয়ে গেছে এবং এখনো আনটাস্ট। তাদের কারোরই কোনো পূর্ববর্তী কার্যকলাপের হিসাব নেওয়া হয় না। সরকারের এই নিষ্ক্রিয়তার সুযোগে তারা দিন দিন শক্তিশালী এবং সুসংগঠিত হচ্ছে। এবং বাংলাদেশ না, আমি মনে করি পৃথিবীর ইতিহাসে একটা চলমান সরকারের সময় সামরিক বাহিনীর চাকরিরত অফিসার 198 দিন তার কর্মস্থল থেকে অনুপস্থিত থেকে একটা সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীকে প্রশিক্ষণের কার্যক্রম স্বয়ং রাজধানীতে কনভেনশন হল ভাড়া নিয়ে পরিচালিত করেছে, যেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি বা সশস্ত্র বাহিনী যারা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে সারা দেশে ছড়িয়ে আছে তারা জানে না। এটা পাবলিক রিপোর্ট হওয়ার পরে, জনগণের তরফ থেকে সোশ্যাল মিডিয়াতে এটা প্রকাশ পাওয়ার পরেই তারা অংশগ্রহণ করছে। মানে এর বিরুদ্ধে এখনো যেটা হয়েছে এটা লোক দেখানোই বলতে হবে। সম্প্রতি আমরা দেখলাম সিলেটের সাদা পাথর চুরি,
সশস্ত্র বাহিনী সারা দেশে ছড়ানো। পাথর কিন্তু কেউ পকেটে করে নিয়ে যায় নাই। 20 টনে ট্রাকে করে প্রতিদিন রাত 24 ঘন্টা রীতিমতন উৎসবের আয়োজনে এই অপসারণটা হয়েছে, লুট হয়েছে। তখন প্রশাসন, সামরিক বাহিনী যারা মাঠে আছে তারা সবাই দেখেছে এবং চুপ করে থেকেছে। সোশ্যাল মিডিয়াতে রিপোর্ট হওয়ার পরেই তারা এখন উদ্ধারের নাটক করতেছে। তো এই জিনিসগুলা জনগণকে ধোঁকা দিতে পারলেও আমি মনে করি জনগণ আগের মতো বোকা না। তারা ঠিকই বুঝছে যে এটার সাথে একটা বড় লেনদেন জড়িত, এটার সাথে বড় একটা ষড়যন্ত্র জড়িত। সার্বিক কার্যক্রম আমরা যেটা দেখলাম, বাংলাদেশের ইতিহাসে সশস্ত্র বাহিনীকে দীর্ঘ 13 মাস ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, এই প্রথম। কিন্তু এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতাটা ব্যবহার করা উচিত ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্যে। গত স্বৈরাচার আমলের যারা রাজনৈতিক এবং আইন শৃঙ্খলা বাহিনী বা বিভিন্ন স্তরের যারা অপরাধী ছিল, গুম, খুন, হত্যার সাথে জড়িত, দুর্নীতির সাথে জড়িত, টাকা পাচারের সাথে জড়িত, তাদেরকে কাস্টাডিতে নেওয়া, অবৈধ অস্ত্র উদ্ধার করা। কিন্তু আমরা তার কিছুই দেখলাম না। সুতরাং এর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নেওয়ার যে বিপরীত যে মতামত এখন জনগণের প্রচার পাচ্ছে, সেটা হচ্ছে এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতাকে ইউজ করে সশস্ত্র বাহিনী এই আওয়ামী দুষ্কৃতিকারীদেরকে আশ্রয় দিচ্ছে, তাদেরকে নিরাপদে সীমান্ত পর্যন্ত ট্রান্সপোর্ট করে নিয়ে যাচ্ছে এবং বিজিবি, যেটাও স্বৈরাচার বাহিনীরই ইনট্যাক্ট সিস্টেম এবং টিম যারা এখনো বিদ্যমান, তারা তাদেরকে বর্ডার পার হতে কোনো রকম ডকুমেন্টেশন ছাড়া বর্ডারের ওই পারে পার হতে সহায়তা করতেছে। তা সুতরাং এখন একটা পরিকল্পিত ক্রাইমের মধ্যে ইনভলভ আছে বলে আমরা মনে করছি, অনেকেই মনে করছে। এবং আমার সন্দেহ হয় যে সশস্ত্র বাহিনী সারা দেশে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, আমি বুঝলাম পুলিশ নাই, পুলিশ অক্ষম, পুলিশকে সক্ষম করার কোনো প্রচেষ্টা আমরা গত 1 বছরে দেখলাম না, ব্যাপক রিক্রুটমেন্ট দেখলাম না। বরং যারা পলাতক ছিল তারা ফেরত আসলে তাদেরকে চাকরিতে জয়েন করানোর একটা প্রচেষ্টা দেখছি। স্বৈরাচারের সময় যারা ক্ষমতাবান ছিল, ঢাকায় যারা ছিল, তাদেরকে ঢাকার বাইরে দূরে নিয়ে যেয়ে আবার তাদেরকে পদোন্নতি দিয়ে পুরস্কৃত করার একটা টেন্ডেন্সি দেখছি। সশস্ত্র বাহিনীতেও একই। প্রথম বোর্ডে যাদেরকে বাদ দেওয়া হয়েছিল, বর্তমানে তাদেরকে আবার প্রমোশন দিয়ে আবার ঢাকায় ফেরত নেওয়া হচ্ছে। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে রিপোর্টটা দেখছি, যে কার্যক্রম চলছে, সশস্ত্র বাহিনীর একটা গ্রুপ, একটা কোর্স বা দলকে নিয়ে 35-36 লং কোর্স, 25-26 লং কোর্স, 12-13-14 লং কোর্স, এরকম একটা ব্যাচ নিয়ে একটা গোষ্ঠী তৈরি করা হয়েছে যারা আওয়ামী লীগের সাথে বা স্বৈরাচারী কার্যক্রমের সাথে ব্যাপকভাবে ইনভলভ ছিল। তাদেরকে এখন কাজে লাগানো হচ্ছে এবং এরাই গত 16 বছর বিভিন্ন পদবিতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অবস্থান, যেমন এসএসএফ, পিজিআর, ডিজিএফআই, এনএসআই, র্যাব এবং ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে তারা চাকরি করেছিল, তারা আবার ঘুরে ফিরে একই অবস্থানে ফেরত এসে উচ্চ পদে আরও বেশি শক্তিশালী অবস্থান নিয়ে অর্গানাইজড হওয়ার চেষ্টা করছে। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, আমি যেটা বললাম যে সশস্ত্র বাহিনীর 75-এর সশস্ত্র বাহিনী বা 90-এর সশস্ত্র বাহিনী আর 2025-এর সশস্ত্র বাহিনী কিন্তু এক না। জনগণের যে পারসেপশন, সেটা ব্যাপকভাবে পরিবর্তন হয়েছে। জনগণ আগের থেকে অনেক বেশি ইনফর্মড। তারা জানে কে ভালো, কে খারাপ, কে কেমন, কার কি অ্যাটিটিউড, কার কি পূর্বের রেকর্ড, সব কিছু তাদের জানা আছে। সুতরাং 75-এ যে পরিবর্তনের পরে জনগণ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এটাকে ওয়েলকাম করেছিল,
90-এর গণ অভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর অবদানকে যেভাবে মানুষ স্বীকৃতি দিয়েছিল, এমনকি 2007 সালেও কেয়ারটেকারের প্রথম দিকের কার্যক্রমকে জনগণ যেভাবে স্বীকৃতি দিয়েছিল, এখন যদি কোনো সশস্ত্র বাহিনী ওই ধরনের মিলিটারি ব্যাক গভর্নমেন্ট করার চেষ্টা করে, আমি মনে করি জনগণ আর ওই 9 বছর বা 7 বছর বা 5 বছরের জন্য অপেক্ষা করবে না। তারা অলরেডি অবগত, তারা পরিবর্তন লক্ষ্য করছে, তাদের কার্যক্রম, তাদের রেকর্ডস, তাদের ব্যক্তিগত দুর্নীতি এবং চারিত্রিক গুণাবলী এবং কে কার সাথে অ্যালাইন্ড, কে কোন দেশের সাথে অ্যালাইন্ড, সব কিছু জনগণ আগের থেকে অনেক বেশি অবগত। সুতরাং এই বিষয়ে তাদের যে কোনো ধরনের উচ্চাভিলাষী কার্যক্রমকে জনগণ অতি দ্রুত প্রতিহত করবে এবং সেখানেও যেরকমভাবে 36 দিনে জনগণ নিরস্ত্র অবস্থায় একটি সশস্ত্র অর্গানাইজড রাষ্ট্রীয় সন্ত্রাসী বাহিনী, স্বৈরাচার বাহিনীকে প্রতিহত করে দেশ ছাড়া করেছে, এখন আমি মনে করি 1 বছর 1 মাস পরে সেই লিডারগুলা যারা হাজার হাজার কোটি টাকা, ডলার, ইউরো দেশ থেকে পাচার করে তাদের আত্মীয় স্বজন পরিজন নিয়ে নির্বিঘ্নে সুখে শান্তিতে তো বসবাস করছে, তারা শুধু ভিডিও আদেশের মাধ্যমে দেশে পরিবর্তন এনে আপাকে আবার ফেরত আনবে, এটা একটা অবাস্তব পরিকল্পনা, চিন্তাধারা আমি মনে করি। ধন্যবাদ। শেখ হাসিনা যে ভারতে অবস্থান করছে এবং রাজনৈতিক দল, রাজনৈতিক অফিস করেছে বলে আমরা শুনেছি, তার এই কার্যক্রমকে আপনি কিভাবে দেখবেন? আর সেই প্রেক্ষিতে সেনাবাহিনী কি শেখ হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা করছে? যদি করে থাকে সেটা কি আসলে সফল হবে বলে বলবেন? প্রথম বিষয় হিসেবে আমরা যদি ভারত যদি দাবি করে যে তারা আমাদের বন্ধু রাষ্ট্র, তাহলে গত 16 বছরে আওয়ামী লীগ সরকার বা হাসিনাকে যেভাবে সাপোর্ট দিয়েছে, তার কার্যক্রম আন্তর্জাতিক মিডিয়াতে যেটা প্রকাশ পেয়েছে তা প্রকৃত ঘটনার একটা ক্ষুদ্রাংশ বলা যেতে পারে। সেই পরিপ্রেক্ষিতেও আমি মনে করি বন্ধু রাষ্ট্রের পরিচয় তারা দিচ্ছে না। আর একটা বিষয় হচ্ছে, ভারত বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতা শেখ পরিবারের সদস্য, তাদেরকেই মাত্র বিলিভ করে। বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দলকে তারা ব্যবহার করতে পারে, বাট বিশ্বাস করে আওয়ামী লীগকেই বা হাসিনাকে। সেই পরিপ্রেক্ষিতে তারা তাকে আশ্রয় দিয়ে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করার জন্য রাখছে এবং তাকে দিনকে দিন অর্গানাইজড হতে সাহায্য করে আমাদের উপরে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। আমি মনে করি এই চেষ্টা ভারতের জন্য, ভারত বাংলাদেশ সম্পর্ক, বিশেষ করে জনগণের যে ভারত বিরোধী মনোভাব, এটার উপরে আরও বেশি নেতিবাচক প্রভাব ফেলবে। তা আমি মনে করি ভারতের সাথে বাংলাদেশের শুধু অর্থনৈতিক সম্পর্ক না, পিপল টু পিপল রিলেশন, যেটা রাজনৈতিক সম্পর্ক, সব কিছুকে যদি ভারত চায় পুনর্প্রতিষ্ঠা করতে বা একটা ভালোর দিকে নিতে, তাহলে অবশ্যই শেখ হাসিনাকে বা তার দলকে, যারা অবৈধভাবে ভারতে অবস্থান নিয়েছে, তাদেরকে ধরে বাংলাদেশ সরকারকে হস্তান্তর করতে এবং এই পরিপ্রেক্ষিতে যা কিছু লিগ্যাল পেপার ওয়ার্ক দরকার, বাংলাদেশ ভারতের মধ্যে সেই বন্দি বিনিময় চুক্তি আছে। আওয়ামী লীগের যারা লিডাররা যারা পালিয়ে গেছে, যারা অফিস খুলছে, তারা সকলেই অবৈধভাবে তারা ভারতে অবস্থান করছে এবং তাদেরকে ধরে বাংলাদেশে হস্তান্তর করার জন্য যদি ভারত চায়, তার সমস্ত কিছু লিগ্যাল ডকুমেন্টেশন তার কাছে আছে। কিন্তু আমরা লক্ষ্য করছি সেটা না করে উল্টো আরও তাদেরকেই পুনর্প্রতিষ্ঠা হওয়ার সুযোগ দিয়ে ভারত চীনের সাথে যেভাবে করেছিল, তিব্বতের দালাই লামাকে রেখে, এবং আমি মনে করি যখন থেকে দালাই লামাকে পালছে তারা, দিনকে দিন সেই চেষ্টাটা বা সেই কার্যকলাপ বা উদ্দেশ্যটা দুর্বল হয়েছে। হাসিনাকে নিয়ে বা আওয়ামী লীগকে নিয়ে ভারতের যে পরিকল্পনা, ভারতের সাথে আন্তর্জাতিক সম্পর্ক বা ট্রেড রিলেশন নিয়ে যে পরিস্থিতিতে ভারত আছে,
আমরা সাউথ এশিয়া বলি আর আন্তর্জাতিক সম্পর্ক সারা বিশ্বের সাথে ভারতের যে সম্পর্কর আমরা অবনতি দেখছি, ভারত একটা বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হয়েছে। এবং দক্ষিণ এশিয়াতে আমরা যে ভারত কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চিন্তা করতাম, সেটাও ব্যর্থ হয়ে গেছে, সেটাও অবাস্তব পরিণত হয়েছে। তো সুতরাং সেই অবস্থা থেকে যদি ভারত বেরিয়ে আসতে হয়, অবশ্যই তার প্রতিবেশীদের সাথে জনগণের ইচ্ছা অনুযায়ী, জনগণের মনোভাবকে বিবেচনা করে তাদের রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। যদি না নেয়, তার পরিণতির জন্য ভারতই দায়ী থাকবে। হাসিনা এখানে তৃতীয়বারের মতো একতরফা ইলেকশন করে, ভোটারবিহীন ইলেকশন, আমি আর ডামির ইলেকশন শেষ যেটা হলো, সেই ইলেকশনে 5 বছরের জন্য ম্যান্ডেট নিয়ে, যেটা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল প্রকাশ্যে বিরোধিতা করে নাই, তারা মেনে নিয়েছিল। তাদেরকে, রাজনৈতিক দলকে কন্ট্রোলে নিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করে যে দল তার সমস্ত 16 বছরের প্রস্তুতিমূলক ব্যবস্থা, ক্ষমতায় টিকে থাকবে তারা 42 সাল পর্যন্ত, এই পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য সমস্ত কার্যক্রম তাদের হাতের মুঠোয় ছিল, নিয়ন্ত্রণে ছিল, ব্যাপক অর্থ ছিল, অস্ত্র সরঞ্জাম বাহিনী সব তাদের নিয়ন্ত্রণে, 3 বাহিনী প্রধান তাদের পছন্দের লোক, ডিজি বিজিবি তাদের পছন্দের লোক, পুলিশের আইজি তাদের, র্যাবের প্রধান তাদের, রাষ্ট্রের সমস্ত হাতিয়ার তাদের কন্ট্রোলে ছিল। সেই অবস্থাতে ব্যাপক ছাত্র জনতা, নিরস্ত্র ছাত্র জনতার আন্দোলনের মুখে সেই বাহিনী পালিয়ে যেতে বাধ্য হয়। তাদের অপকর্মের বিস্তারিত ঘটনা, যেটা তাদের অবস্থানকালে জনগণ জানতো না, গত 1 বছরে মানুষ অনেক বেশি জেনেছে। আরও জেনেছে যে আওয়ামী লীগ বা তার দল ক্ষমতায় থাকাকালে যে অনিয়ম করেছে, অপরাধ করেছে, তার মধ্যে তার কারণে বিন্দুমাত্র তাদের অনুশোচনা নেই, তারা জাতির কাছে ক্ষমাও চায় নাই, বরং আরও ফিরে এসে প্রতিশোধের চিন্তা করছে। এই অবস্থাতে কোনো সশস্ত্র বাহিনী তো অবশ্যই পারবে না। আমি মনে করি যে আওয়ামী লীগের যারা আছে, বাকি আমলা বা মিডিয়া যেটাই করছে, তারা তাদের ওই যেরকম আছে বলে যে প্রদীপ নিভে যাওয়ার আগে একটু জোরে জ্বলে, আমার ধারণা বাংলাদেশে যারা স্বৈরাচারের চেলাচামুন্ডা আছে, তারা তাদের হাতে থাকা অবৈধ অর্থ এবং ক্ষমতা, যেটা তারা এখনো এই কি বলবো, দুর্বল অন্তর্বর্তীকালীন সরকারের কারণে এখনো টিকে আছে, সেই ক্ষমতাটাকে তারা ব্যবহার করে তারা চেষ্টা করছে মাত্র। কিন্তু জনগণ যেহেতু সজাগ আছে, সশস্ত্র বাহিনী তো অবশ্যই ফেল করবে, অন্য কোনো বাহিনীর সহায়তাও সশস্ত্র বাহিনী কিছু করতে পারবে বলে মনে করি না। সশস্ত্র বাহিনীর দিনকে দিন তাদের দুর্বলতা মানুষের চোখে আরও বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে। আমরা জাস্ট কয়দিন আগে দেখলাম কিভাবে একটা চরিত্রহীন একটা অফিসারকে প্রোটেকশন, সিনিয়র অফিসারকে প্রোটেকশন দেওয়া হলো। আজকে আমরা বাস্তব অবস্থা যেটা দেখছি, বাহিনীতে অধীনস্থের পরিবার ঊর্ধ্বতন অফিসারের কাছে নিরাপদ না। একটা অফিসারকে তার অপরাধ কতটুকু সে ব্যাপারে প্রশ্ন আছে। বলা হচ্ছে তাকে ষড়যন্ত্রমূলকভাবে তাকে এটার সাথে ইনভলভ করে জেলে পাঠিয়ে তার স্ত্রীর উপর অত্যাচার করা হয়েছে। এবং যেখানে একটা বাহিনীর সিনিয়র অফিসারদের অধীনে জুনিয়রের স্ত্রী নিরাপদ না, সেই বাহিনী জাতিকে কিভাবে নিরাপদ করবে? আমাদের বহিঃশত্রুর বিরুদ্ধে কিভাবে আমাদেরকে হেল্প করবে? বিমান বাহিনীর আমাদের বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করার কি ক্ষমতা আছে? আমরা গত 16 বছর দেখলাম এয়ার ভাইস মার্শাল থেকে এয়ার চিফ মার্শাল হলেন, পদটা বাড়ল, অনেক পদবি বাড়ল, সুযোগ সুবিধা বাড়ল, আরাম আয়েশ বাড়ল। বিমান বাহিনী, নৌবাহিনী বা সশস্ত্র বাহিনীর বিদেশি শক্তির বা বহিঃশত্রুর আক্রমণের বিরুদ্ধে আমাদের সামরিক শক্তি কি বেড়েছে? আমরা কি মানে যথোপযুক্ত অস্ত্র সরঞ্জাম
এবং প্রশিক্ষণ দিয়ে আমাদের বাহিনীকে বহিঃশত্রুর আক্রমণ থেকে প্রতিহত করার জন্য গড়ে তুলতে পেরেছি? এই প্রশ্ন আজকে মানুষ করছে, কেননা জনগণের করের টাকায় এই বাহিনীগুলোকে দেশ রক্ষার জন্যে দেওয়া হয়েছে। কোনো সরকারকে, কোনো অবৈধ সরকারকে অনৈতিকভাবে দুর্নীতির মাধ্যমে দেশে বজায় রাখা, টিকিয়ে রাখার জন্যে বাংলাদেশের জনগণ ট্যাক্স দিয়ে এই সশস্ত্র বাহিনীকে পালছে না। এই জিনিসটা সশস্ত্র বাহিনীর সবার কাছে স্পষ্ট হইতে হবে। আমার ধারণা সশস্ত্র বাহিনীর বৃহৎ অংশ এই বিষয়টা সম্পর্কে সম্পূর্ণ অবগত। কারা বুঝতে চাচ্ছে না? যারা বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে, গুম, খুন, হত্যা, দুর্নীতির সাথে যারা জড়িত ছিল, যারা পেশাগত যোগ্যতার কারণ ছাড়া দুর্বলতা সত্ত্বেও শুধু রাজনীতিক তোষামোদের কারণে উচ্চ পদে আজকে বহাল, তাদের অবস্থান টিকিয়ে রাখার জন্যে এবং তারা যাতে বিচার থেকে অব্যাহতি পেতে পারে, তারা নিজেদেরকে বাঁচার জন্যে একটা ফলস শক্তি প্রদর্শন করে বেঁচে থাকার চেষ্টা করছে, যেটা অল্প দিনের মধ্যে স্পষ্ট হয়ে যাবে।